প্রিয় দর্শক, সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাস সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী ড্রিম ওয়েভার। প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। আল্লাহ ভালো করছে, আমি আজকে কি মনে করে জানি ওই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে আইছি, নাহলে তো আমার এত কোনো দূরে লাইতো জিনে আপনার ধরতো না। জিনেরা মানুষ চেনে, আপনার লেকচার শুনতে পরে কত মা আমার ছাইরা দিয়ে আমি ভুল করে তোর ধরে লাইছি। ওরে জানে তাহলে তুই যা, তুই এই রাস্তা দিয়ে যা। জিনে চিনে না তোরেও চিনবো যে তোর তো কিছুই নাই, তোর কাছে কি যাইবো সারাদিন নাই করে লেকচারে মুখ সামলায় কথা কও। আব্বা তুমি কিছু কও না কে? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী এফএস সুমন। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। এত সময় নিয়ে ভালো আছি এটা কেন বললেন? আসলে কি ভালো আছেন? আসলেই ভালো আছি, সকালবেলা তো, হ্যাঁ, এই জন্যই একটু দেরিতে সকাল উঠতে হলো, তাই একটু মনটা ফুরফুরে লাগছে। আচ্ছা, গানের সাথে সময়টা এখন কেমন যাচ্ছে, বা গান নিয়ে কি ব্যস্ততা আছে? গানের সঙ্গে, যেহেতু আমি গানের মানুষ, গানের সঙ্গে সময়টা ভালোই যাচ্ছে, তবে একটু নিজে একটু অলস হয়ে যাচ্ছে আর কি, দিনে দিনে বয়স বাড়ছে আর নিজে অলস হয়ে যাচ্ছি। আচ্ছা, তা অনেক কাজ জমে আছে আর কি, আস্তে আস্তে করার পরিকল্পনা চেষ্টা করতেছি। এবং আমার কাছে মনে হয় যে কোনো অনেকগুলো কাজ যখন জমা হয়ে যায় তখন নিজেকে প্রিপেয়ার করার একটা ব্যাপার থাকে। আমি জানি না আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে, এই যে মি টাইম বা নিজেকে একটা সময় দেবার ব্যাপার থাকে না, শিল্পীদের ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় ব্যাপারটা আরো অনেক বেশি প্রয়োজনীয়। সেক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা ফ্যামিলির সাথে সময় কাটানো, কি ধরনের কাজগুলো করা হয়? আমি আসলে এই সবই করি, বন্ধুদের সঙ্গে আড্ডা, আমার ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, এই সবই আমি করি। আসলে আমি আমার যে প্রফেশনাল যে কাজটা, আমার আসলে মন যখন বসে তখনই কাজ করি। নিজের ইচ্ছা, মানে জোর করে আসে না যে প্রেশার ক্রিয়েট করে নিজে কাজ করলাম, যে একজন বললো যে এই কালকের মধ্যে কাজ লাগবে, আমি আসলে ওইভাবে এখন আর করি না। একসময় করেছি, আমি অনেক করেছি। দেখা গেছে পুরো রোজার 1 মাসে আমি যখন আমি ফিচারিং অ্যালবাম করতাম অনেকের সলো, তখন তো সিডির আমল ছিল, অডিও ক্যাসেট, হ্যাঁ অ্যালবামের, তখন ফুল অ্যালবাম, মানে একটা অ্যালবামে 8টা-10টা গান ছিল। তখন দেখা গেছে একটা রোজার ঈদে গান অ্যালবাম, আমার ফিচারিংয়ে গান রিলিজ হতো 70-80টা, মানে 7টা থেকে 8টা সলো অ্যালবাম। তা তখন 1 মাসেই আমার করা হইতো, মানে এরকম একটা স্পিড ছিল ওই সময়টা। দেখা গেছে কাজ মন না চাইলেও কাজ করা হইতো। হ্যাঁ, ওটাও একটা সময় গেছে, ব্যস্ততার সময়। আবার এখন যখন এই যে রিল্যাক্সেশনের টাইম, এটাও আমার কাছে মনে হয় যে জীবনের অন্যতম একটা সময় উপভোগ করবার জন্য। আপনার তো ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে কি গানের প্রতি আগ্রহটা আছে? আসলে ওরা অতটা ইন্টারেস্ট না আর কি গান নিয়ে অতটা আগ্রহ, বা নাকি আপনি চাননি যে আপনার ছেলে মেয়ে? আমি আসলে এরকম না, আমার ছেলে মেয়ে ওরা যা চাইবে, মানে দেখা গেছে আমি যেটা হয়ে ওঠে নাই, মানে বাবা মা তো আমাদের আসলে কনজারভেটিভ ফ্যামিলি। আমি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমি চাই না যে ওদের কাঁধে এটা চাপিয়ে দিলাম যে এটাই করতে হবে, এরকম না। ওরা যা
করতে চাইবে তাই। আর আপনি যখন কোনো একটি গান তৈরি করেন, গান নিজে গাইছেন বা কারোর জন্য তৈরি করছেন, তখন কার কাছ থেকে আসলে ফিডব্যাকটা আপনার জন্য খুব জরুরি? কাকে আপনি গানটা শোনান সাধারণত? প্রথমত আমি নিজে শুনি, তারপরে আমার যে ওয়াইফ ওকেও শোনাই, আচ্ছা, তারপরে দু একজন বন্ধু যে দেখতো কেমন গানটা, শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা ওদের দেখো তো গানটা কেমন হয়েছে, হ্যাঁ, এইভাবেই আর কি। কোন একটি গান বানানোর আগে কি একটা চিন্তা কাজ করতে থাকে যে অডিয়েন্স আসলে কিভাবে গ্রহণ করবে বা অডিয়েন্স কি ধরনের গান চায় সেটাকে মাথায় রেখে গান বানানো হয় কিনা, নাকি নিজের রুচিটা বেশি প্রাধান্য পায়? না, অডিয়েন্স এবং নিজের রুচি দুটো দিয়ে আসলে গান তৈরি করতে হয়। যেমন আমার ফার্স্ট যে মেসিভ হিট গানটা ভিতর কান্দের সখী আমার, এটা আমার ফার্স্ট ব্লাস্ট হিট গান। এই গান থেকে আর কি আমাকে আর কি মানুষ চিনতে শুরু করেছে যে আমি এফএ সুমন, আমি গান গাই। এই গানটা কিন্তু আমি করেছি, হয়ে গেছে। তারপরে মানুষ কিন্তু এই টাইপেরই গান পরবর্তীতে আবার শুনতে চাইছে। তখন এই শ্রোতাদের ইয়া অনুযায়ী কিন্তু আমার করতে হয়েছে গানগুলো, অনেক গান আমার করতে হয়েছে, মানে শ্রোতাদের চাহিদা অনুযায়ী। একটি গান শুনি সুমন ভাই। আচ্ছা, ভিতর কান্দেটাই করি, যেটা অবশ্যই যেটা নিয়ে কথা হচ্ছিল। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। বাহ, সুন্দর। শোন ভাই, যখন কোনো একটি গান খুব বেশি হিট হয় বা ম্যাসিভ পিপল, জনসাধারণ শ্রোতা যারা রয়েছেন তারা অনেক ভালোভাবে গ্রহণ করে, তার পরবর্তীতে কাজ করাটা কি একটু কঠিন হয়ে যায় বা নিজের সাথে নিজের একটা যে চ্যালেঞ্জ, নিজের কাজকে ছাপিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কাজ করে? হ্যাঁ, এটা তো অবশ্যই কাজ করবে। সাপোজ আমার কিন্তু এখনো গত বছরও আমার 2-3টা গান আমার হিট হয়েছে, মানে এগুলো কিন্তু হিট হয়েছে, বাট সেই যেমন 100 মিলিয়ন, 150 মিলিয়ন, হ্যাঁ, তাই এরকম ভিউজ কিন্তু আর নতুন কোনো গানের হচ্ছে না। মানে ওই গানকে আমি ওভারকাম করতে পারতেছি না, তার জন্য কিন্তু মানে এটা কি ভালো লাগা কাজ করে নাকি খারাপ লাগা কাজ করে, ছাড়িয়ে যেতে পারছি না যে? হ্যাঁ, দুটোই মিক্সড, দুটোই লাগে। আচ্ছা, আপনার তো নিজের গানের জন্য কাজ করা হয়, আবার অন্য মানুষের জন্য গানও আপনি বানাচ্ছেন, তো কোনটা আসলে কমফোর্ট জোন, নিজের গান গাইতে বেশি ভালো লাগে? এক সময় নতুনদের নিয়ে কাজ করতে খুব ভালো লাগতো, আর এখন হয়েছে আমার নিজের গান অনেক জমা হয়ে থাকে, তা ওগুলো করতে করতে আমার নতুনদের নিয়ে কাজ করাটা হয় না। তার জন্য আমার নতুনদের কাজ এখন কমে গেছে করার, খুবই একবারে 2-1 জন ছাড়া আমি আর আসলে কারো কাজ করতেছি না। আমার আসলে মানে দুটো জায়গায় আমার কাজ করতে ভালো লাগে সত্যি, যেহেতু আমি মিউজিশিয়ান, দুই রকম এক্সপেরিয়েন্স হয়, দুই রকম, দুইটা জায়গায় আমি মানে খুব কমফোর্ট ফিল করি। নতুনরা এখন আসলে কেমন কাজ করছে, কারণ এই যে সময়টা থেকে আপনি নিজে কাজ করা শুরু করেছেন তখন ছিল অ্যালবামের একটা সময়, এখন তো আসলে মিউজিক ভিডিও খুবই সিঙ্গেল সোলো, বা আমরা যদি বলি যে কন্টেন্ট আকারে গানগুলো রিলিজ দিচ্ছে, অনেকেই আছে হয়তো ছোট ছোট ক্লিপ আকারে গানগুলো রিলিজ দিচ্ছে, মানে এই যে নতুন যারা আসছে তাদের যে ভিন্ন রকম চিন্তা ভাবনা, তাদের সাথে খাপ খাইয়ে নেওয়া বা তারা যেভাবে কাজ করতে চায়, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা, মানে আপনার জায়গা থেকে কি মনে হয় পুরো বিষয়টাকে? যারা জনপ্রিয় শিল্পী আছে, আমাদের যে গানগুলো জনপ্রিয় হয় এখন যারা কাজ করতেছে, তারা কিন্তু ওই গানগুলোকে ফলো করে কিন্তু আজকে তারা ওদের, আমরা যেগুলোকে কভার সং বলছি, তারা তাদের প্ল্যাটফর্ম করছে আর কি, ওরা কিন্তু ওদের জায়গায় ভালোই করছে। দেখেছে
2-3 জন মিলে একটা গ্রুপ করছে, গ্রুপ করে একটা গান কভার করতেছে, ওই গানটা আবার নতুন করে আবার হিট হচ্ছে। তবে ওদের যদি কাজে লাগানো যায়, আমার মনে হয় ওদের গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট এখানে। ভালো কিছু করা আর একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা সুমন ভাই, যে খুব সম্প্রতি মানে 5 বা 6-7 বছর ধরে আধুনিক গানের চাইতে লোকগানগুলো বেশি দর্শক গ্রহণ করছে, শ্রোতারা গ্রহণ করছে। এই বিষয়টা কে আপনি আসলে কিভাবে দেখেন? আমাদের আসলে শিকড়টাই কিন্তু ফোক গান, হ্যাঁ, আমাদের সঙ্গীতের শিকড়টা বাউল গান, ফোক গান এগুলোই। তা হ্যাঁ, আমার কিন্তু যদিও আমি ফিউশন করি, ফোক, পপ, রক, এই তিনটাকে আমি আমি কম্বাইন করে আমি একটা ফিউশন করি। ওটাতে কিন্তু বেশিরভাগ প্রাধান্য থাকে ফোকের, আচ্ছা, ফোক লিরিক, ফোক সুরটা একটু ফোক টাইপের। এটা আমাদের কালচারের জন্য ভালো, কারণ আমি যদি ইউরোপে যদি যাই, আমি ইংলিশ গান গিয়ে কিন্তু তাদের মন ভরাতে পারবো না। আমি কিন্তু একটা বাউল গান গিয়ে কিন্তু তাদের মন ভরাতে পারবো। আলাদা একটা টেস্ট, তাদের কাছে নতুন কিছু মনে হবে। তা আমাদের কালচার আমাদেরকেই ডেভেলপ করতে হবে, এবং বাউল গান, ফোক গান, গীতি, হ্যাঁ, এগুলো আমাদের শেকড়, এগুলোকে আমাদের আরো বিল্ড আপ করতে হবে, আরো অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন অনেকেই হয়তো বলে থাকেন এরকমটা, যে এখনকার সময় আধুনিক গানের যে লিরিকগুলো, সেগুলো খুব একটা পছন্দসই হচ্ছে না, বা লিরিকগুলোর ভেতরে সেই মাধুর্যতা নেই বা নান্দনিকতা বোধ নেই। সেই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় আসলে ব্যাপারটি সত্যি? এরকম তো কিছু আছেই। আসলে আমাদের দেশটা এরকম হয়ে গেছে যে যারা লিখতে জানে ভালো, ওরকম আমরা কিন্তু ওরকম খুঁজি না আসলে। হ্যাঁ, বা গভীরতা যেটা থাকা উচিত একটা লিরিকে, সেই ব্যাপারটি কোথাও না কোথাও একটা অভাববোধ আছে। হ্যাঁ, আছে, কিন্তু আমরা কিন্তু যে ভালো গীতিকার খুঁজি না। মানে আমাদের যে গতানুগতিক সব জায়গায় সিন্ডিকেট এরাই কাজ করতেছে, যার জন্য প্রবলেম হয়ে গেছে। এই জন্য যে ফোক গান, এই যে লোকগীতি, পল্লীগীতি, এই গানগুলো কিন্তু আবার যারা কভার করতেছে। আচ্ছা, এখন এক একজন শিল্পী ইউটিউব ভিত্তিক কাজ করছে বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক কাজগুলো করছে, তো সেক্ষেত্রে আপনার আসলে কাজগুলো কিভাবে করা হচ্ছে? সবাই যেভাবে কাজ করছে ওই প্ল্যাটফর্মেই কিন্তু আমি কাজ করছি, যেটা ডিজিটাল প্ল্যাটফর্ম বলে, যেমন ইউটিউব, ফেসবুক, অ্যাপস, রেডিও, সব জায়গার জন্য আসলে কাজ করা। শিল্পীদের এখন আসলে গান শুধুমাত্র তৈরি করলে হয় না, গান গাইলে হয় না, সেটা অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোটা অনেক বড় একটা ব্যাপার, এবং এটা খুব কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়, কারণ প্রতিদিনই প্রচুর গান রিলিজ হচ্ছে। এখানে চ্যালেঞ্জ ফেস করতে হয় কিনা? এটা অবশ্যই, এটা সব সময়। সেখানে কিভাবে কাজ করছেন আপনি? আমার নিজের পেজ আছে, নিজের টিকটক আইডি আছে, নিজের ইউটিউব চ্যানেল আছে। ওখানে আসলে যে ছোট ক্লিপগুলো যেমন রিলসে দিয়ে দিলেই হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম, সেই বিটিভিতে মানে ঈদের সময় একটা ব্যান্ড শো হতো, আমরা যেহেতু ব্যান্ড করতাম, ওই খবরটা বেশি রাখা হতো আর কি। একটা ব্যান্ডের গান ঈদের সময় যেটা টিভিতে দেখানো হতো, এটা পরের দিন আমরা ক্যাসেট যে কিনে নিয়ে আসতাম। যেমন তারপরে ইত্যাদিতে গান দেখানো হলে সেই গান আমরা ক্যাসেট কিনে নিয়ে আসতাম, এরকম বিষয়টা আর কি। তা এখন তো আসলে ওই বিষয়গুলো আর লাগে না আসলে, নিজেদেরই প্ল্যাটফর্ম আছে। একটা সময় সুমন ভাই, যে আশা প্রত্যাশা বা সঙ্গীতকে আসলে ভালোবেসে শিল্পী হবার যে রাস্তাটা বেছে নিয়েছিলেন, নিজের বাড়ি ঘর ছেড়ে চলে আসা, একেবারে মানে ভালোবাসার জায়গা থেকেই তো আসলে হয়েছিল। যে প্রত্যাশা নিয়ে এত সংগ্রাম করেছেন, তার কতটুকু পূরণ হয়েছে বলে এখন মনে হয়? আসলে হয়তো আমি প্রাতিষ্ঠানিকভাবে তো আমি ওই সম্মানটা পাই নাই, কিন্তু আমি তো জানি যে আমার কত গান জনপ্রিয় আর মানুষ আমাকে কিভাবে ভালোবাসে। এটা আমার লাইভ শো করলে আমি বুঝতে পারি, স্টেজ শো করলেই বুঝতে পারি। আর সারা পৃথিবীর যেখানে বাংলা ভাষা আছে সেখানে আমার গান শুনে। ভারতের কথা নাই বললাম, ওখানে তো মানে ওই বাংলা যেসব জায়গায় বাংলা ভাষার লোকজন, মানে ওয়েস্ট বেঙ্গল, আসাম, কুচবিহার, ত্রিপুরা, ওখানে আমার প্রচুর কোটি কোটি ফ্যান। আচ্ছা, ওরা অনেক ভালোবাসে আমাকে।
এখন পর্যন্ত আপনার অনেক স্টেজ শো করা হয়েছে, সব থেকে মেমোরেবল স্টেজ শো কোনটা ছিল? অনেক, আসলে এরকম মানে ইয়ে করে বলা যায় না, স্পেসিফিক নেই কোনো কিছু? আমি অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি, যেমন হিমেশের সঙ্গে আমি স্টেজ শেয়ার করছি, কুমার শানু। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে না, এমন না যে যে বাংলাদেশে আমরা তাদের ভাড়া করে আনলাম, ওখানে আমার এই বিসিবির সঙ্গে আমার খুব ভালো রিলেশন, আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন এমন না, আপনি সেখানে আমি ওইখানে তাদের সঙ্গে আমি ইনভাইটেড, ওইখানে আমি প্রফেশনালি ওখানে শো করতে গেছি। মানুষ টিকিট কেটে আমাকে শোতে তাদের সঙ্গে আমাকেও দেখতে গেছে আরেকটা দেশে। এত কাজ করে স্যাটিসফ্যাকশন আসাটা একজন শিল্পীর জন্য আসলে একেবারে অসম্ভব একটি বিষয়, কিন্তু তারপরও একটা টার্গেট থাকে যে আমি আমার জীবদ্দশায় আসলে সঙ্গীতের জন্য বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিছু কাজ করে রেখে যেতে চাই, এমন কোনো প্ল্যান আছে কিনা আপনার? এরকম না, আসলে আমি কাজ করে যাব, আমার কোন কাজটা মানে মানুষের জন্য শিক্ষণীয় হবে বা অ্যাপ্রিশিয়েটেড হবে এটা মানুষই বলবে, তো আমি চেষ্টা করব আর কি। অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই, খুব ভালো থাকুন, সকল কাজের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ এবং যারা আমাদের দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।